আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার দেওয়া ভালোবাসা গল্পের 31 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলি, চলুন গল্প শুরু করে দেই। সাফি খুব সহজে মাথা গরম করে না, শান্ত মেজাজের ছেলে সে। তবে এই মুহূর্তে ভীষণ চটে গেল সে, নিজেকে নিয়ন্ত্রণ করার অবস্থা নাই সে। সাফি কর্মচারীদের উদ্দেশ্য করে বলে, আপনাদের কাছে কে পারমিশন চেয়েছে? আমি আমার ভাইয়ের কাছে যাব, কার বাবের পারমিশন লাগবে এখানে? হ্যাঁ, আয়াত এদের পথ থেকে সরাতে সরাতে বলে, আমি আমার ভাইয়ের কাছে যাব। আয়াত এই প্রথম সাফিকে এতটা ক্ষিপ্ত হতে আর কারোর সাথে এমন ব্যবহার করতে দেখল। অন্যদিন হলে আয়াত ভীষণ অবাক হতো, কিন্তু আজ আয়াত অবাক হলো না, কারণ আজ অবাক হওয়ার পরিস্থিতিতে সে নেই। তার মাথাও শুধু একটাই কথায় ঘুরপাক খাচ্ছে, তার সানি ভাই ঠিক আছে কিনা। আয়াত এমনিতে গুছিয়ে কথা বলতে পারে না, একদম শূন্যছাড়া স্বভাবের ছেলে। আয়াত বেশ অস্থির কণ্ঠে বলে, দেখুন ভাই, মেজাজ চটে যাওয়ার আগে সরে দাঁড়ান। এমনিতে ভাইকে নিয়ে দুশ্চিন্তায় আছি, ভাইয়ের মুখ না দেখা পর্যন্ত কিছুতেই মস্তিষ্কে স্থির করতে পারবো না। উল্টোপাল্টা কিছু বলার আগে সরে দাঁড়ান প্লিজ। কর্মচারীগুলো হতভঙ্গ হয়ে সরে দাঁড়ায়। সাফি আর আয়াত দৌড়ে যায় সানির কেবিনে। সানির কেবিনের ভেতর থেকে লাগানো। সাফি অস্থির হয়ে থায় গ্লাসে 2 হাত দিয়ে আঘাত করতে থাকে আর বলতে থাকে, সানি ভাই প্লিজ দরজা খুলো, আমার ভীষণ ভয় করছে সানি ভাই। ভেতর থেকে কোনো সারা শব্দ নেই, দুইজনে ভয়ে আরো আটকে উঠল। আয়াত ভয়ে কেঁদেই দিল এবার, কান্না জড়িত কণ্ঠে বলে, সানি ভাই প্লিজ দরজা খুলো। সাফি এক হাতে আয়াতকে তার নিজের বুকে আগলে নেয়। সাফির বুকে যেন ভয়ানক ঝড় হয়েছে। দেখ সানি, আয়াত কিন্তু কান্না করছে এবার। কেবিনের ভেতর সবকিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, মেঝেতে জড়ো বস্তুর মতো বসে আছে সানি। কেটে যাওয়া ডান হাতের রক্ত গড়িয়ে পড়ে সেখানে শুকিয়ে গিয়েছে। ভেতরের কথা বাইরে না গেলেও বাইরের কথা স্পষ্ট শোনা যায় সানির কেবিনে। অনেকক্ষণ যাবৎ তাদের কথা শুনছিল সানি, কিন্তু বিন্দু মাত্র কারোর সামনে যাওয়ার ইচ্ছে নেই তার। কিন্তু আয়াতের কান্না জড়িত কণ্ঠ শুনে আর নিজেকে আটকে রাখতে পারল না সানি। আয়াত তার আদরের স্নেহের ছোট ভাই, সম্পর্কে যতই তার মামাতো ভাই হোক না কেন, নিজের ভাইয়ের মতো আদর করে তাকে। আর আয়াত সানি বলতে পাগল ছোট থেকেই, যার আবদার পূরণ করতে গিয়ে হাজারো কথা শুনেছে। তার কান্না আওয়াজ শুনে বসে থাকার ক্ষমতা নেই তার। সারাদিন না খেয়ে থাকার জন্য শরীর দুর্বল হয়ে পড়েছিল সানির। এর থেকে বেশি দুর্বল করেছে মানসিক দুশ্চিন্তা। উঠে দাঁড়াতে ভীষণ কষ্ট হলেও মেঝেতে পড়ে থাকা চেয়ারে ভর করে উঠে দাঁড়ালো সানি। চুল, পরনে শার্ট সবকিছু এলোমেলো হয়ে আছে। উজ্জ্বল শ্যামনা বর্ণের ছোট মায়াবী মুখটা মলিন হয়ে আছে তার। সানি ধীর পায়ে এগিয়ে গেল, দরজা খুলে দিল। সাফি আর আয়াত যেন প্রাণ ফিরে এলো তাদের। আয়াত হুমড়ি খেয়ে পড়লো সানির বুকে। সাফি জুড়ে একটা স্বস্তির শ্বাস নিল। সানি এক হাত আয়াতের পিঠে রাখলো। আয়াত কান্না জড়িত কণ্ঠে বলে, সানি ভাই, আজ আমি তোমার পক্ষে নেই, তুমি কাজটা মোটেও ঠিক করোনি। দরজা খুলতে কেন এত দেরি করলে? ভয়ে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছিল জানো। তোমার জন্য তোমার ছোট ভাইয়ের কিছু হলে তখন ক্ষমা করতে পারতে নিজেকে। সানি মুস্কি হাসলো, এত ভয় কেন পাস পাগল? এত বড় হয়েছিস, বাচ্চাদের মতো কান্না করিস। সানি দরজার দিকে তাকালো। সাফি অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে সানির দিকে। সানি সাফির দিকে তাকিয়ে বলে, কি সাফি ভাই? সাফি থতমতো কণ্ঠে আয়াতকে উদ্দেশ্য করে বলে, আয়াত তুই সরে দাঁড়া, সানির সঙ্গে আমার বোঝাপড়া করতে দে। আয়াত বলে, না, তুমি বকবে সানি ভাইকে, তাহলে সানি ভাই রাগ করে শিকদার বাড়িতে চলে যাবে। সাফি জুড়ে করে থাই গ্লাসটা লাগালো, সব রাগ ঝাড়লো দরজার উপর। সাফির আগে কণ্ঠে চেঁচিয়ে উঠে বলে, যাক শিকদার বাড়িতে, এত ভালোবাসা কাকে দেখাচ্ছিস? ও কি তোর আর আমার ভালোবাসা বুঝে? ও কি বুঝে আমাদের কি রকম দুশ্চিন্তা হয়? কিভাবে পাগলের মতো ছুটে এসেছি আমরা, আমাদের মধ্য দিয়ে কি যাচ্ছিল বুঝেও? সানি এবার বেশ অনুতপ্ত হলো। আসলেই তার বোঝা উচিত ছিল, তার ভাইগুলো তাকে নিয়ে ভীষণ দুশ্চিন্তা করে, কোনো শর্ত ছাড়া ভালোবাসে তাকে। এভাবে তাদের হয়রানি করা ঠিক হয়নি। সানি অনুতপ্ত স্বরে ছোট করে বলল, সরি। সাফি রেগে গিয়ে ছুটে আসে সানির দিকে। আয়াতকে সরিয়ে দিয়ে সানির পরনে সাদা এপ্রন টেনে ধরল সাফি। দাঁতে দাঁত চেপে বলল, বাড়ি যাসনি এখন কেন? তুই কেন পড়ে আছিস এখানে? কি হয়েছে তোর? হ্যাঁ, ফোন দিলে ধরিস না কেন? জান বেরিয়ে যাচ্ছিল আমাদের। এতটা কেয়ারলেস কবে থেকে হলি তুই? আর কি বলেছিলি তুই আমার বোনকে? হ্যাঁ, আর অপেক্ষা করবে না মানে কি? মানে কি কথা? সানি এবার চটে গেল, চেঁচিয়ে বলে ওঠে, তো কি করব তোমার বোনকে? আমি বলবো আমার জন্য বউ সেজে অপেক্ষা কর? সানা নিয়ে আসছি তোকে আমার করে নেওয়ার জন্য? এটা বলবো আমি? আমার জন্য অপেক্ষা করে তোমার বোন কি পাবে বলো? হ্যাঁ বলো আমাকে। আর কোন বাড়ি ফিরবো আমি, যে বাড়িতে আজ অব্দি আপন করে নেয়নি আমাকে? যে বাড়ির জন্য আমি যত কিছু করি না কেন, যাই করি না কেন, কখনো আমার হবে না। যেই বাড়িকে আমি যতই নিজের আপন ভাবি না কেন, বারবার স্মরণ করিয়ে দিবে আমি এই বাড়ি আশ্রিতা। সেই বাড়ি যাওয়ার কথা বলছো তুমি? সাবে অবাক হয়ে তাকিয়ে আছে সানির দিকে। সানি আজ অব্দি তার সঙ্গে উঁচু গলায় কথা বলেনি, আর এমন ধরনের কথা তো কখনোই বলেনি। আজ প্রথম এ ধরনের কথা বল শুনলো সাফি। সাফি পরখ করলো সানির উস্কো খুস্কো চেহারা, একদম শুকিয়ে আছে মুখ, চোখের কোণে পানি জল করছে। সাফি সানির এপ্রোচ ছেড়ে দিয়ে সানির গালে এক হাতে রাখলো, অপর হাত দিয়ে সানির এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে অগ্নিকণ্ঠে বলে,
কি হয়েছে তোর ভাই, এমন কথা কেন বলিস? তোর বাড়ি না মানে ওইটা তোর আমার, আয়াত আমাদের বাড়ি, তুই আশ্রিতা কেন হতে যাবি? কি সব আবল তাবল বকছিস তুই? তুই কি পাগল হয়ে গেলি? সানি সাফির হাত সরিয়ে দিয়ে চেঁচিয়ে বলে ওঠে, হ্যাঁ পাগল হয়ে গিয়েছি আমি, কেউ তো আমাকে মানুষ ভাবে না, কেউ তো বুঝে না আমার কষ্ট হয়, আমারও খারাপ লাগে, আমিও ক্লান্ত হই, আমারও ইচ্ছে থাকে। পাগলের তো কোনো কষ্ট থাকে না, খারাপ লাগে না, ইচ্ছে থাকে না, তাই পাগল হওয়ারই চেষ্টা করছি। দুই পরিবারের দ্বন্দ্বে আমাকে এমনভাবে আষ্টেপৃষ্টে আক্রমণ করেছি, আমি আর নিতে পারছি না। সবার ইচ্ছে পূরণ করার যন্ত্র হয়ে গিয়েছি আমি। আর কত নিজের স্বপ্ন বিসর্জন দিব আমি বলো? একদিকে শিকদার বাড়ি, একদিকে খান বাড়ি। শিকদার বাড়ি কোনো কাজে ত্রুটি হলে আমার মায়ের দোষ। আমার মার কি দোষ? আমাকে গর্ভধারণ করেছে এটা দোষ? খান বাড়ি কোনো কাজে ত্রুটি হলে এটা আমার মৃত বাবার দোষ। দুই পরিবারের দ্বন্দ্বে আমাকে বারবার কেন আঘাত করা হয়? আসলে জানো কি সাফি ভাই, সব দোষ আমার। আমি তাদের সাথে কখনো উঁচু গলায় কথা বলি না, বড়দের সম্মান করি দেখে। আমার মা বাবা আমাকে এই শিক্ষা দেয়নি, যদিও উঁচু গলায় নিজের কথা বলতে যাব তাতেই দোষ হবে, আমার মা বাবার দোষ হবে। সব সময় কেন আমার মা বাবাকে দোষারোপ করা হয়? আমার খারাপ লাগে না আমার মা বাবাকে কেউ কিছু বললে? আমার মা বাবাকে যাতে কেউ দোষারোপ করতে না পারে তাই বারবার নিজের স্বপ্ন বিসর্জন দেই, কিন্তু কোনো লাভ হয় না। বারবার এক জায়গায় আটকে যাই আমি, এক করতে পারি না তাদেরকে। একদিকে মার স্বপ্ন, একদিকে মৃত বাবার স্বপ্ন, আর একদিকে ভালোবাসার মানুষ আমাকে নিয়ে নানা রকম স্বপ্ন সাজাচ্ছে, আর আমি কিছু করতেই পারছি না। আমি হয়তো হেরে যাব সাফি ভাই। সানিকে এতটা ভেঙে পড়তে কখনো দেখিনি সাফি, কিছু তো হয়েছে তাই এমন পাগলামি করছে। সাফি আশেপাশে তাকিয়ে দেখলো সবকিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো সানির কাজ সে বুঝতে পারলো। সাফি সানির হাতের দিকে তাকালো, হাতের আশেপাশে শুকিয়ে আছে লাল রক্ত। সাফি ক্ষত হাতটা আলতোভাবে নিজের হাতে মুঠোয় করে নেয়। এই যে তোর বাজে অভ্যাস, এই জন্য ভয়ে আটকে থাকি আমি, এই জন্য পাগলের মতো ছুটে এসেছি আমি। সব সময় নিজেকে কেন আঘাত করিস, কেন কষ্ট দিস নিজেকে? কি করেছিস হাতটা? তোকে বলেছি না কিছু হলে সঙ্গে সঙ্গে আমাকে ফোন দিবি? কে কি বলেছে তোকে বল আমাকে? বাবা কিছু বলেছে? সারা কোনো কাণ্ড বাঁধিয়েছে? সানি থমথমে গলায় বলে, না। তাহলে কে কি বলেছে তোকে যার কারণে এমন করছিস? শিকদার বাড়িতে গিয়েছিলি? কিছু বলেছে তাই না? সাফি দীর্ঘশ্বাস ফেলে বুকে জড়িয়ে নিল সানিকে। সানি কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে, ভাইয়া আমি মার সাজানো সংসারে ফিরিয়ে নিয়ে যেতে পারলাম না, মার আফসোস দূর করতে পারলাম না। যে ঘরে মা তার হাজারো ভালোবাসার স্মৃতি ফেলে এসেছে সেই ঘরে তুলতে পারলাম না। জানো ভাইয়া, তারা সবসময় আমার মাকে দোষারোপ করে, আমার মাকে ছোট করে। বড় আব্বু বলেছে মাকে কখনো শিকদার বাড়িতে তুলবে না, বাবার ঘরে মার আর যাওয়া হবে না। আমার বাবা সবকিছু এলোমেলো করে রেখে কেন হারিয়ে গেল? মার যে স্বপ্ন, যে ঘরে বাবার সাথে সময় কাটিয়েছে সেই ঘরে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করা। আর 10 জন মানুষের সংসার দেখে মার সব সময় আফসোস করতে হবে। আমি পূর্ণ করতে পারলাম না আমার মার স্বপ্ন। জানো সাফি ভাই, আমি রাতে কখনো দরজা লাগে কেন ঘুমাই না? প্রায় মাঝে মাঝে রাতে আমার মা আমার ঘরে আসে, আমার মুখের দিকে তাকিয়ে থাকে। রাতে ঠিকভাবে ঘুমায় না, আমার মা আমার মুখের দিকে তাকিয়ে বেঁচে আছে এখনো। আমি মার দীর্ঘশ্বাস, নিঃশব্দ কান্নার আওয়াজ শুনতে পাই। আমার কত কষ্ট হয় জানো? মনে হয় আমি এখন সব ঠিক করে দেই, কিন্তু আমি পারি না কিছু করতে। সাফি আরো শক্ত করে আগলে নেয় সানিকে। কিভাবে সান্ত্বনা দিবে তার ভাইকে ভাষা নেই। আয়াত পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে সানিকে, কান্না জড়িত কণ্ঠে বলে, সানি ভাই তুমি এভাবে কেঁদো না, সহ্য হচ্ছে না আমার। সানি নিজেকে শক্ত করলো, সামলে নিল নিজেকে। এরপর সাফিকে ছেড়ে দিয়ে আয়াদের দিকে ঘুরে দাঁড়ালো। আয়াদের কাঁধে হাত রাখলো সানি। সাফি সানির মাথায় হাত রেখে আলতোভাবে বুলিয়ে দিয়ে বলে, সব ঠিক হয়ে যাবে। সানি বলে, কিছু ঠিক হবে না সাফি ভাই, আমি এক জায়গায় আটকে আছি। বড় মামার মান অভিমান ভাঙাতে পারছি না, মার সাথে ঠিকভাবে কথা বলে না আজ অব্দি। আর আমার ভুল ধরতে বড় মামা তো সবসময় সুযোগ খুঁজে বেড়ায়। একদিকে তোমার বোন আমার আশায় রয়েছে, ওর সামনে আমি দাঁড়াতে পারি না। ওর চোখে যখন হাজারো রঙিন স্বপ্ন দেখি আমাকে নিয়ে, অথচ আমি কিছু করতে পারছি না। আমার ভীষণ কষ্ট হয় সাফি ভাই, কি করবো আমি বলো? সাফি নীরব থাকলো কিছু সময়। সানুর অশ্রুসিক্ত মায়া ভরা মুখটার দিকে তাকিয়ে রইল কিছু সময়। এই ছেলের সাথে সবাই অন্যায় করেছে, বিনা অপরাধে দোষী করা হচ্ছে তাকে। এতিম হওয়া সবাই সুযোগ নিচ্ছে বারবার। সাফি সানির বাবাকে যতটুকু দেখেছে, আজ অব্দি সাগর মাইন শিকদার বেঁচে থাকলে সানিকে এক ফোঁটা চোখের পানি জল ফেলতে হতো না, তার মামুনের দিকে কেউ আঙ্গুল তুলে দুঃসাহস করতো না। এই ছেলের জন্য কিছু করতে পারছে না সাফি। বুকের ভিতর তীব্র যন্ত্রণা হতে লাগলো এই মুখটার দিকে তাকিয়ে। সাফি সানির দু বাহুতে হাত রেখে বলে, আমি তোকে তো বলেছিলাম আমার বোনকে সেই দিন তোর হাতে তুলে দিব যেই দিন শিকদার বাড়ি আর খান বাড়ি এক হবে। আমার মামুনিকে আর আমার বোনকে শিকদার বাড়ি সম্মানে মেনে নিবে। আজ আমি বলছি, কারো দুয়ারে আর যেতে হবে না তোকে, কাউকে মানাতে হবে না।
কাউকে কিছু বলতেও হবে না, নিজের স্বপ্ন বিসর্জন দিতে হবে না, নিজেকে কষ্ট দিতে হবে না। আমার তোর প্রতি সম্পূর্ণ বিশ্বাস আছে, তোর থেকে ভালো আমার বোনকে কেউ বাঁচতে পারবে না। তুই আমার বোনকে নিয়ে পালিয়ে যা, চলে যা তুই। সাফির মতো গোছালো, মেচিউর, যে পরিবারের কথা সব সময় ভাবে, তার মুখে এমন ধরনের কথা শুনে সানি আর আয়াত দুজনে বিস্মিত দৃষ্টিতে তাকালো। আয়াত কয়েক সেকেন্ড চুপ থেকে সম্মতি জানালো সাফির কথায়। আমি আজ সাফি ভাইয়ের পক্ষে, তুমি আপুকে নিয়ে পালিয়ে যাও। তোমার এই পরিস্থিতি আর দেখতে পারছি না সানি ভাই। সানি দীর্ঘশ্বাস ফেলল, কয়েক সেকেন্ড থেমে বলল, আমার বাবার একই ভুল আমি করব না। তখন রায়হান খান আমার মৃত বাবাকে আবার মাঝখানে টানবে, দোষারোপ করবে সাফি ভাই আমার বাবা এই দুনিয়াতে নেই। আমি চাই না আমার কোনো কর্মের জন্য আমার মৃত বাবাকে দোষারোপ করা হোক। সানি কিছু সময় থামলো, এরপর আবার বলতে লাগলো, চলবে, পরবর্তী পার্টও আপলোড দেওয়া হয়েছে, তো সবাই দেখে নেবেন। লিংক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স, ফার্স্ট কমেন্ট এবং স্ক্রিনেও ভেসে উঠবে, সেখানেও ক্লিক করে দেখে নিতে পারেন। ধন্যবাদ।